সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি বিষয় হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বর্ষিয়ান মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমানকে বিএনপি আজকে 24 আওয়ার্সের একটি কারণ দর্শানো নোটিশ দিয়েছে। আপনারা জানেন সাধারণত কারণ দর্শানো নোটিশগুলো দেওয়া হয় 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন বা 1 সপ্তাহের মধ্যে কারণ দর্শাও। কিন্তু উনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে 24 ঘন্টার। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যদি উনি কারণ দর্শাতে না পারেন, তাহলে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হবে। তাহলে আপনারা ব্যাপারটা বোঝেন যে ফজলুর রহমান এই বাংলাদেশে যখন এনআরকি চলে, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়, বাংলাদেশ যখন 71-এর পরাজিত শক্তিদেরকে আবার ক্ষমতায়ন করার চেষ্টা হয়, তখন কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান ঘরে চুপ করে বসে থাকতে পারেননি। টেলিভিশনে, রেডিওতে, অনলাইন প্ল্যাটফর্মে এবং বিভিন্ন সভায়, সেমিনারে তিনি তার প্রতিবাদের ভাষাটি সব সময় জারি রেখেছেন। তা এখন বিএনপি দাবি করছে যে ফজলুর রহমান জুলাইয়ের যে শহীদ তাদেরকে নিয়ে যে কথা বলেছে তাদের অপমান হয়েছে, কিন্তু 71-এর শহীদদের কোনো অপমান নেই। কারণ তারা তো বাংলাদেশ চেয়েছিল, বাংলাদেশের জন্য যুদ্ধ করে বাংলাদেশ এনেছিল। তাই তাদের কোনো অপমান করলে সেটা কোনো অপমান বিএনপির গায়ে লাগে না। শুধু অপমান লাগে জুলাই যোদ্ধাদেরকে যদি অপমান করা হয়। এখন এর কারণ কি? এর কারণ বেশি দূর গাঁটতে হবে না। কারণ বিএনপি তো আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করে না, বিএনপি মুক্তিযুদ্ধকে লালন করে না, এবং বিএনপি কখনো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং বাহক হিসেবে দল হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। আমরা আগে অনেকবার শুনেছি যে বিএনপি বলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার এবং জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে বিএনপির সম্পদ, বিএনপির ডাকে মুক্তিযুদ্ধ হয়েছে, সুতরাং বিএনপির একাচ্ছত্ব অধিকার মুক্তিযুদ্ধের উপরে। বঙ্গবন্ধুকে কটাক্ষ করে তারা বলেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি ছিলেন, এই কথাটি তারা বলে থাকে। কিন্তু এখন এই 2024 সালের আগস্ট মাসের পর ডক্টর ইউনূস যখন রিসেট বাটন পুশ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মা বোনের দর্শন, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া, লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর হারানোর যে বেদনা, সেটাকে পুশ আউট করে, মানে তিনি প্লাশ করে, টয়লেটের পানির মতো উনি প্লাশ করে এটাকে শেষ করে দিতে চাচ্ছিলেন, তখন বিএনপির পক্ষ থেকে একমাত্র ফজলুর রহমান ছাড়া আর প্রতিবাদের কোনো কণ্ঠস্বর উঠেনি। বিএনপি হয়তো ভেবেছিল ফজলুর রহমান যদি প্রতিবাদ না করে আস্তে আস্তে বিএনপি ইতিহাসের দিকে চলে যাবে। কারণ বিএনপির জন্মের ইতিহাস কিন্তু মৌলবাদী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, ধর্মান্ধ লোকদেরকে নিয়েই হয়েছিল। পরবর্তীতে তারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে, জাতীয় পার্টির সাথে রাজনীতি করতে করতে তারা দেখলো এদেশের মাটি, এদেশের মানুষ, এদেশের সমাজ সংস্কৃতি, এদেশের গান, কবিতা, গল্প, উপন্যাস সব কিছুর প্রাণে আছে বাংলাদেশের 71-এর মহান মুক্তিযুদ্ধ। তাই বিএনপি আস্তে আস্তে মুক্তিযুদ্ধ ঘরানার দিকে মুখ করেছেন। এখন দেখেন বিএনপিতে একজন অলি আহমেদ আছে, তো বিএনপি থেকে তিনি এখন এলডিপি করেছেন। তো এই অলি আহমদ আসলে থাকার কথা ছিল ফারুক, রশিদ, তারা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই হত্যাকাণ্ডের অংশীদার থাকার কথা ছিল, কিন্তু তিনি আজন্ম তার দুঃখ, তিনি সেই হত্যাকাণ্ডে কেন থাকতে পারেননি। তাই তিনি এই হত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়ার জন্য, হত্যাকারীদের হত্যাটাই যথেষ্ট ছিল, উচিত ছিল, এটা প্রমাণ করার জন্য এই মুক্তিযোদ্ধা ব্যক্তিটি 1991 সাল থেকে আমরা দেখছি নানান বক্তব্য দিচ্ছেন। উনার 1 বছরের বক্তব্য পরের বছরই কিন্তু সমান থাকে না,
অর্থাৎ মুক্তিযুদ্ধ সম্পর্কে, জিয়াউর রহমান সম্পর্কে, মুক্তিযুদ্ধের ঘোষণা সম্পর্কে তিনি এক এক সময় এক এক ঘোষণা দেন। তার মানে হচ্ছে মুক্তিযোদ্ধা হলেও বিএনপিতে থাকতে হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বলে আসল মুক্তিযোদ্ধা হয়ে থাকার সুযোগ নেই। এখন যে কথাটি আমি শুরু করেছিলাম যে ফজলুর রহমানকে যে একটি নোটিশ দেওয়া হয়েছে, এই নোটিশটি দেওয়ার কারণ কি? এই নোটিশটি দেওয়ার কারণ হচ্ছে যখন বাংলাদেশ বিরোধী একটা চক্রান্ত চলছিল, মুক্তিযুদ্ধকে যখন ভুলুণ্ঠিত করা হচ্ছিল, ৭১কে যখন জায়েজ করা হচ্ছিল, পাকিস্তানিদের অন্যায় অত্যাচার নির্যাতনকে যখন বাইয়ে বাইয়ের মারপিট হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছিল, জামাতকে যখন স্টেজে নিয়ে আসা হলো, এই রাজাকার আলবদরদের দোসর এই ডক্টর ইউনূস, আসিফ নজরুল বাটপারকে যখন সামনে নিয়ে আসা হলো, তখন এর প্রতিবাদ করেছিলেন একমাত্র এই ফজলুর রহমান। তাইলে এই ফজলুর রহমানকে দেখে বিএনপির অনেকটা ফিলে চমকে গেছে এক। দ্বিতীয়ত, পাকিস্তানের একজন মন্ত্রী দুদিনের সফরে ঢাকায় রয়েছেন। তিনি বিএনপি নেতাদের সাথে দেখা করেছেন, জামাতে ইসলামী নেতাদের সাথে দেখা করেছেন, এনসিপি নেতাদের সাথে দেখা করেছেন এবং দেখা করেছেন সরকারের উপদেষ্টাদের সাথে। তো তিনি বিএনপি নেতাদেরকে সম্ভবত বলেছেন যে আপনারা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেন, কারণ ফজলুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে নানান কথাবার্তা বলছে, আবার ৭১-এর মুক্তিযুদ্ধকে টেনে নিয়ে এসছে, বারবার মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করার চেষ্টা করা হচ্ছে, জামাতের বিরুদ্ধে কথা বলছে, ৭১ সালে পাকিস্তানের যে নির্মম হত্যাযোগ্য, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনের কথা মানুষকে মনে করিয়ে দিচ্ছে। সুতরাং বিএনপির মতো একটি প্ল্যাটফর্মে থেকে যদি জনাব ফজলুর রহমান সাহেব এই রকম কথাবার্তা বলে, তাহলে সেটা পাকিস্তানের জন্য বিব্রতকর, বিএনপির সাথে বিএনপিকে সহযোগিতা করা পাকিস্তানের জন্য কঠিন হয়ে যাবে। তাই বিএনপিকে প্রেসক্রিপশন দিল, আমি থাকতেই আপনারা ফজলুর রহমানকে দল থেকে বহিষ্কার করেন। তাই অন্য নেতাকর্মীদেরকে আমরা দেখেছি বহিষ্কারের করার আগে তাদেরকে যে নোটিশ দেওয়া হয়, এটা ২৪ ঘন্টার দেওয়া হয় না, এটা ৩ দিন, ৫ দিন, ৭ দিনের নোটিশ দেওয়া হয়। কিন্তু ফজলুর রহমানকে ২৪ ঘন্টার নোটিশ দেওয়ার মূল কারণ হচ্ছে পাকিস্তানের মন্ত্রী চায় ফজলুর রহমানকে যেন বহিষ্কার করা হয়। তাই বিএনপি এই ফজলুর রহমানকে ২৪ ঘন্টার একটি নোটিশ জারি করেছে। আমরা শুনতে পেয়েছি যে উনি নাকি এখনও এই নোটিশটি দেখেনও নাই। ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, পত্রিকায় দেখেছেন, কিন্তু যার বিরুদ্ধে নোটিশ তিনি নিজে নোটিশটি দেখেন নাই। এখন ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে? ভবিষ্যৎ কথাটা কি হচ্ছে যে ফজলুর রহমানকে দল থেকে আসলে বহিষ্কার করা হবে, অর্থাৎ দল থেকে সদস্যপদ থেকে সাসপেন্ড করা হবে বিএনপি থেকে। কেন করা হবে? কারণ বর্তমান রাজনীতিতে বিএনপি চায় কোনো না কোনোভাবে তারা ক্ষমতায় যাবে। আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশে কিন্তু একটা সমঝোতা হয়েছে, কয় সিট বিএনপি পাবে, কয় সিট জামাত পাবে, কয় সিট এনসিপি পাবে, কয় সিট ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বাররা পাবে। এটা কিন্তু একটা সমঝোতা হয়ে গেছে। এটা হবে একটা সমঝোতার নির্বাচন, এটা কোনো নির্বাচন না, এটা ইলেকশন না, এটা সিলেকশন। কাকে কাকে জামাত সিলেকশন দেবে, কাকে কাকে বিএনপি দেবে, কাকে কাকে এনসিপি দেবে। এনসিপি, বিএনপি, জামাত তাদের মধ্যে একটা মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরে তারা অ্যাসেসমেন্ট করেছে, এবং আপনারা সম্প্রতি অ্যাসেসমেন্টটা দেখেছেনও, যে ব্রাক একটি অ্যাসেসমেন্ট করেছে। সেখানে 48% মানুষ বলেছে আমরা এখনও জানি না আমরা কাকে ভোট দেব। তার মানে তারা জানে না, কারণ তারা আসলে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা ছিল, যেহেতু আওয়ামী লীগ নেই তারা ডিসিশন নিতে পারে না। 7% গাউরা মানুষ আওয়ামী লীগের, যারা বলছে যে মারলে মারো, আওয়ামী লীগকে ভোট দেবই, তারা বলেছে আমরা আওয়ামী লীগকে দিব। 13% মানুষ বলেছে আমরা কাকে ভোট দেব সেটা আমরা বলবো না। তার মানে তারা জানে আওয়ামী লীগকে তারা ভোট দিবে, আওয়ামী লীগের কথা বললে তাদের উপরে স্টিম রোলার চলবে, তাদের উপরে নির্যাতন চলবে, হত্যা, দর্শন, লুণ্ঠন, মব এগুলো চলবে, তাই তারা বলেনি। তাইলে দেখেন 48% বলছে আমরা জানি না কাকে ভোট দিব, তার মানে এরা আওয়ামী লীগের ভোটার। যারা 7% গাউরা মানুষ, কট্টর আওয়ামী লীগ, তারাও আওয়ামী লীগের ভোটার। আর যে 13% বলছে
আমরা কাকে ভোট দেব সেটা আমরা বলবো না, সেই 13% আওয়ামী লীগের ভোটার। তাহলে 13% আর 7% হলো 20%, 20% আর 48% কত হয়েছে আপনারা হিসাবটা করে দেন, প্রায় 68% মানুষ। তার মানে হচ্ছে জামাত, বিএনপি, এনসিপি সব মিলে 68-র বাইরে ওই অংশটি তারা পেতে পারে। তাহলে 68% মানে কত, আর কত বাকি থাকে? 32%। অর্থাৎ বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে, অবৈধ ইউনুসের সাথে মাত্র বাংলাদেশের 32% লোক আছে, আর বাকি 68% মানুষ আওয়ামী লীগ এবং তার অন্যান্য সহযোগী যারা আছে, বা অন্যান্য যারা আওয়ামী লীগের এলাই আছে, কোয়ালিশন আছে, তাদের সাথে রয়েছে। তাই জামাত, বিএনপি এবং এনসিপি চিন্তা করলো যে ডক্টর ইউনূসকে দিয়ে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে ভোট বন্ধ রাখতে হবে। কারণ আওয়ামী লীগ যদি ভোটে দাঁড়াতে পারে, এই 1 বছরে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছে তারা, এই জামাত, এই বিএনপি, এই এনসিপি এবং ডক্টর ইউনূস গং, সেখান থেকে বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে 300টি আসনের মধ্যে 250-এর অধিক আসন আওয়ামী লীগ এককভাবে পাবে। এই জিনিসটা বুঝতে পারার পর তারা আওয়ামী লীগকে ভোট থেকে বিরত রাখার জন্য আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে ভোটে যেতে দেবে না, এবং দিলে তারা ক্ষমতায় আসতে পারবে না, নিশ্চিত হয়ে গেছে তারা। তাই ফজলুর রহমানের মতো যারা প্রগতিশীলতার কথা বলে, মৌলবাদের বিরুদ্ধে কথা বলে, জামাতের বিরুদ্ধে কথা বলে, 71-এর ঘাতকদের বিরুদ্ধে কথা বলে, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে কোনো না কোনোভাবে দল থেকে বের করে দিতেই হবে। আর পাকিস্তানেরও তাই প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনের উপরে ভিত্তি করেই এই ফজলুর রহমানকে মাত্র 12 ঘন্টা 24 ঘন্টার নোটিশ দিয়ে দল থেকে বহিষ্কার করার চিঠি তৈরি করে রেখেছেন। আমরা মনে করি ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা ধাড় মানে শির দাঁড় সোজা করে দাঁড়ান আপনারা। এই দেশ আপনাদের, এই সমাজ আপনাদের, এই রাষ্ট্র আপনাদের। আপনাদের পূর্বপুরুষের রক্ত, আপনাদের ঘাম, আপনাদের শ্রমে এই দেশ স্বাধীন হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আপনারা সমর যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আপনাদেরকে বিত হলে চলবে না। লক্ষ লক্ষ মানুষ, 68% মানুষ বাংলাদেশের আপনাদের পেছনে দাঁড়িয়ে আছে, আপনাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তাই জামাত এবং মৌলবাদী গোষ্ঠী 71-এর পরাজিত শক্তির প্রতি মাথা নত নয়, মাথা উঁচু করে বলেন, আমি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা। এদেশের দুর্দিনে আমরা এই মুক্তিযুদ্ধের সপক্ষেই থাকব। এখন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চেয়েছি সেটি হচ্ছে এনসিপির গালে কইসে একটা চর মেরেছে পাকিস্তানের মন্ত্রী। কারণটা কি আপনারা দেখেছেন, আজকে দিনের সকালের দিকে বা গতকালকে এনসিপি একটি সম্মেলন করেছে, সংবাদ সম্মেলন। সেখানে বলেছে আমরা 71-এর অমীমাংসিত বিষয়টি মীমাংসা করার জন্য পাকিস্তানকে বলেছি, ওই ব্যাপারে আমরা বলবো না, পাকিস্তান সেটি সংবাদ সম্মেলন করে বলবে। অর্থাৎ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সেটি বলবে। আজকে তিনি কি বলেছেন? তিনি বলেছেন 74 সালে এবং মোশাররফের সময়ে সেটা নিষ্পত্তি হয়ে গেছে। মিথ্যা কথা, বাটপারের পুত বাটপার, দর্শকের পুর দর্শক। 71-এ আবার 2.5 লক্ষ নারীকে দর্শন করেছে তোর পূর্বপুরুষেরা। তুই একটা দর্শকের উত্তরপুরুষ, তুই দর্শক, তোর জাতি দর্শক। এই দর্শকের জাতি বাংলাদেশে এসে মিথ্যা কথা বলছে। মোশাররফ বলেছিল, আমি সেই বক্তৃতাটি শুনেছি যে 71 সালে যেটি হয়েছে সেটি দুঃখজনক। কি অর্থে দুঃখজনক বলেছে? যে বাইয়ে বাইয়ের যুদ্ধে দেশটা বাঘ হয়ে গেছে, সেটা দুঃখজনক। একবারও তারা বলেনি যে 71-এ আমরা অন্যায় করেছি, বাংলাদেশের উপরে নির্যাতন করেছি, আমরা দর্শন করেছি, আমরা যুদ্ধ অপরাধ করেছি। সিমলা চুক্তির ভিত্তিতে তাদের কথা ছিল 194 জন যুদ্ধ অপরাধীদের বিচার করবে পাকিস্তান। হামদুর রহমান নামে একটি কমিশনও করা হয়েছিল। সেই কমিশনের রিপোর্টে বলেছে বাংলাদেশে 36,000 লোককে হত্যা করা হয়েছে। আমরা জানি 30 লক্ষ একটি প্রতীকী সংখ্যা, এটার কম হতে পারে,
বেশিও হতে পারে। সেদিকে আমরা যাচ্ছি না। আমরা যেদিকে যাচ্ছি, হামদুর রহমান কমিশনও 36,000 লোকের নিহত হওয়ার কথা স্বীকার করেছে, পাকিস্তানের কমিশন। সেই জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি। এই বাটপার এনসিপি, এই শিশু পার্টি, তারা বলেছিল পাকিস্তানের কাছে তারা দাবি জানাবে, এখন তারা বলছে পাকিস্তানের কথাই সত্যি। এই এনসিপিকে ধিক্কার জানাই, ডক্টর ইউনূসকে ধিক্কার জানাই। কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন পাকিস্তানের ন্যারেটিভের সাথে তারা একমত নয়, সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, 1971 সালের এই নির্যাতন, এই হত্যা, এই অত্যাচার, এই লুণ্ঠনের পর পাকিস্তানের মতো একটা ফেইল রাষ্ট্র, পাকিস্তানের আমাদের কাছে ভিক্ষা চাওয়ার আছে, আমাদের পাকিস্তানের কাছে কোনো কিছু চাওয়ার নেই। বাংলাদেশের আজকের অবস্থাও পাকিস্তানের চেয়ে ভালো, বাংলাদেশের আজকের অর্থনীতিও পাকিস্তানের চাইতে ভালো। আজকেও পাকিস্তানের 2 টাকা দিয়ে বাংলাদেশের 1 টাকা পাওয়া যায় না। তাহলে আপনারা বোঝেন, পাকিস্তানের কাছ থেকে তো আমাদের কিছু চাওয়ার নেই। আমরা তো পারমাণবিক যুদ্ধ করব না, আমাদের যুদ্ধ করার দরকার নেই। আমরা কার সাথে যুদ্ধ করব? আমাদের দরকার শান্তি, আমাদের দরকার অসাম্প্রদায়িক চেতনার বিকাশ, আমাদের দরকার বাংলাদেশের সুষ্ঠু উন্নয়ন, আমাদের দরকার 71-এর পরাজিত শক্তি, সাম্প্রদায়িক শক্তি যেন মাথা উঁচু করে বাংলার জমিনে কখনো দাঁড়াতে না পারে। আসুন আমরা সবাই মিলে ফজলুর রহমানের মতো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট করি, যে দলেই ফজলুর রহমান থাকেন। আমি জানি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, আমি ফজলুর রহমানের রাজনীতির সাথে নেই, কারণ তিনি বিএনপির রাজনীতি করেন। কিন্তু তিনি যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, 71-এর পরাজিত শক্তির বিরুদ্ধে কথা বলেছেন, জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছেন, আমি তাকে শ্রদ্ধা জানাই, সালাম করি। তিনি যদি মারাও যান, মারা যাবেন এই বাংলাদেশে বীরের মতো, মাথা উঁচু করে, চোরের মতো নয়। ভাইরা আমার, আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, আপনারা বুঝেছেন, বাংলাদেশ একটি অন্ধকার গলির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই বাংলাদেশকে পাকিস্তান। আপনারা জানেন 1971 সালে আমাদেরকে যেভাবে ভারত সাহায্য করেছিল, গত 40-50 বছরে ভারত যেভাবে আমাদেরকে অর্থনৈতিক নানানভাবে উঠতে সহযোগিতা করেছিল, আজকে ভারতের অ্যাবসেন্সে বাংলাদেশের অর্থনীতি মাটির নিচের দিকে চলে যাচ্ছে। তাই আসুন আমরা পাকিস্তানমুখী হব না, আমরা বাংলাদেশমুখী হব। আর আমাদের চারপাশে যেহেতু ভারতের সাথে চূড়ান্ত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আমাদের দেশকে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনায় আবার স্বয়ং সম্পূর্ণ দেশ এবং জাতি হিসেবে গড়ে তুলব। যারা 1 নম্বর আলবদর রাজাকার এবং 1 নম্বর দালাল ছিল বাংলাদেশের গোলাম আজম, 26শে মার্চ লাখ লাখ মানুষকে হত্যা করিয়া যখন বঙ্গভবনে টিক্কা খান বসলো, তখন যে লোকটা প্রথম, যে বেঈমান প্রথম টিক্কা খানের সঙ্গে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করে বলছে স্যার আমি আপনার সাথে আছি, সেই লোকটার নাম ছিল গোলাম আজম। তার সন্তান যখন এখন বলে যে বাংলাদেশে জাতীয় সঙ্গীত থাকবে না, পতাকা থাকবে না, 71-এ ফিরে যাব, তার নামে যখন পাকিস্তানে এখন পত্রিকায় উঠে গোলাম আজমের ছেলে হবে বাংলাদেশের প্রধান সেনাপতি, তখন আমার কাছে শঙ্কা হয় যে ইলেকশন কিছু না। এখন মূল কন্ট্রাডিকশন হলো এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না। এখন রাজাকারের বাচ্চারা চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধ সূর্যটাকে ডুবাইয়ে দিয়া নতুন করে আবার রাজাকারের দেশ সৃষ্টি করার জন্য। দেশ হবে মধ্যযুগীয় বর্বরদের একটা জঙ্গি দেশ, আফগানিস্তান, সিরিয়ার মতো, এইটা তারা করতে চায়। এই খেলাটা এখন বাংলাদেশে চলছে। এই খেলাটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত মঙ্গল। বিএনপির নেতারা যদি তাড়াতাড়ি বুঝতে না পারবে, অমঙ্গলটা তত বেশি হবে। তবে আমার কাছে এটা মনে হয় সূর্য যেন উঠবে, কারণ আমাদের নেতা মৌলবাদ বলা শুরু করছে, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বলা শুরু করছে। আমাদের আরেক নেতা মহাসচিব দেখলাম মুক্তিযুদ্ধ বড় বিপদে আছে কথা বলা শুরু করছে। আমাদের লেভেলের পরের লেভেলের যে নেতারা আছে, জয়েন্ট সেক্রেটারি লেভেলের হাবিবুর নবী সোহেলরা দেখলাম যে জামাতের এই যে 71-এর কি বলবো, অপকর্ম বললে ছোট বলা হয়, এই যে জাহান্নামী কাজের বিরুদ্ধে এখন বিএনপিতে কথাবার্তা হচ্ছে। এবং নয়া পল্টনের অফিসের সামনে দাঁড়ায় 1 মাস আগেও হাজারে হাজারে স্লোগান দিছে জামাত শিবির রাজা।